দর্শক, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উপরে এক ধরনের নির্ভরশীলতা তৈরি হচ্ছে। আমাদের পাকিস্তানের সঙ্গে নতুন ধরনের বন্ধুত্বের আয়োজন করছি আমরা, সরকার করছে, বিভিন্ন রাজনৈতিক দল অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছে। যে উৎসাহগুলো মুক্তিযুদ্ধের আদর্শের বিপক্ষে চলে যায় কিনা সেই প্রশ্ন উঠছে, এবং সেই প্রশ্নগুলো যখন উঠছে তখন আমরা একটু অঙ্কের সমাধানের দিকে যেতে চাই। পাকিস্তানের সঙ্গে যে ধরনের চুক্তি সরকার স্বাক্ষর করছে, যে ধরনের সহযোগিতামূলক চুক্তি কিংবা আন্তঃসম্পর্কের যে সকল চুক্তি করছে, সেই চুক্তি পাকিস্তানের মতো একটা মোটামুটি ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে করতে হবে কেন, সেই প্রশ্ন উঠছে। পাকিস্তান পৃথিবীতে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যখন, এবং জঙ্গিবাদের একেবারে চারণভূমি বলা হয় পাকিস্তানকে, সেই পাকিস্তানের সঙ্গে আমরা কোন অর্থনৈতিক সম্পর্ক তৈরি করব, সেটা একটা বড় প্রশ্ন। একটু এই ভিডিওতে বুঝে ওঠার চেষ্টা করব যে আমরা পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের কোনো অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করে বিন্দুমাত্র লাভবান হওয়ার সম্ভাবনা আছে কি না। অর্থনৈতিক অবস্থানের দিক থেকে সার্বিক বেশ কয়েকটা পয়েন্টে আমাদের বাংলাদেশের অবস্থান কি এবং পাকিস্তানের অবস্থান কি, এই দুটোর তুলনামূলক পার্থক্য আমরা যদি সামনে আনতে পারি, মানে অবস্থানগুলো যদি পরিষ্কার হতে পারি, তাহলে বুঝতে পারবো যে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো ধরনের কোনো চুক্তি, কোনো সম্পর্ক কোনো কাজে লাগবে না। এটা নেহায়েতই এক ধরনের চেষ্টা, যে চেষ্টার মাধ্যমে ভারতকে আধিপত্যবাদী বলে দূরে ঠেলে পাকিস্তানকে বুকে জড়িয়ে নেয়া এবং 1971কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এই কথাটাও অনেকে বলছেন। এই ভিডিওতে আমরা সেই ইকুয়েশনটা খুঁজে বের করব যে পাকিস্তানের অবস্থান কোথায় এবং বাংলাদেশের অবস্থান কোথায়, সেটা অর্থনৈতিক দিকে হোক কিংবা মানুষের গড় আয়ুর দিক থেকে হোক। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অর্থনৈতিকভাবে পাকিস্তানের অবস্থান কোথায় এবং বাংলাদেশের অবস্থান কোথায়, এই তুলনামূলক বিচারটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সরকার যে পাকিস্তানের সঙ্গে অতি মাখামাখি, অতি পীড়িত, অতি সম্পর্ক করতে চাইছে, সেটা আদতে কোনো বাস্তবতার নিরিখে গ্রহণযোগ্য হতে পারে না। চলুন একেবারে সরাসরি দৃষ্টিপাত দেয়া যাক 2023 সালের যে পরিসংখ্যান, 2023 সালের পরিসংখ্যানের যে ডাটা, প্রথম আলোর যে ডাটা, সেই ডাটাটা আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন। সেই ডাটা আরেকটু আপগ্রেড করে, অর্থাৎ 2025 একেবারে সমসাময়িক ডাটা যেটা, সেই ডাটাটা আমরা আলোচনা করছি। আপনারা তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তানের অবস্থান এবং বাংলাদেশের অবস্থান কোথায়। যদি ধরা যাক পাকিস্তানের জিডিপি এবং বাংলাদেশের জিডিপি, বর্তমান জিডিপি বাংলাদেশের হচ্ছে $500 বিলিয়ন, আর পাকিস্তানের জিডিপি হচ্ছে $373 বিলিয়ন, যেখানে পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে। এবার আসা যাক মাথাপিছু আয়। মাথাপিছু আয়ে বাংলাদেশ এবং পাকিস্তান এই 2025 সালে 24-25-এ এসে সমান সমান অবস্থানে চলে এসেছে, যেটা হয়ে দাঁড়িয়েছে $2,820, দুই দেশেরই $2,820, এটা মাথাপিছু আয়। কিন্তু $2,820 যখন আপনি এই পরিসংখ্যানে হিসাব করবেন, তখন একটা খুবই মজার একটা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে $2,820 টাকার আনুপাতিক হার হিসাব যদি করি, তাহলে পাকিস্তানের যে টাকার মূল্য, সেই টাকার মূল্যে ব্যাপারটা কিন্তু বাংলাদেশের থেকে তারা অনেক বেশি পিছিয়ে থাকে। কারণ ডলার ইনকাম করার মাধ্যমে তাদের যে টাকার মান আমাদের থেকে অনেক কম। তাদের 1 রুপি সমান বাংলাদেশের 0.43 টাকা, অর্থাৎ বাংলাদেশের 43 পয়সা হচ্ছে পাকিস্তানের 1 টাকা বা 1 রুপি। সেই হিসেবে এই যে ডলারের হিসাব, $2,820 বাংলাদেশের মাথাপিছু আয়, এটা পাকিস্তানের চাইতে প্রায় দ্বিগুণ অবস্থানে চলে যায়। সেই দিক থেকেও আমরা ডলারের হিসাবে একই রকমের দেখা গেলেও, সেই দিক থেকে আমরা টাকার যে ইকুয়েশন, সেই টাকার ইকুয়েশনে আমরা প্রায় দ্বিগুণ অবস্থানে রয়েছে মাথাপিছু আয়ে। অন্যদিকে রপ্তানি আয় যেটা,
যে পণ্য রপ্তানি করে আয় করি বাংলাদেশ, আমরা আয় করি সেটা হচ্ছে 48.29 বিলিয়ন ডলার। আর পাকিস্তান রপ্তানি আয় থেকে পায় 35.41 বিলিয়ন ডলার। এখানেও প্রায় 13 বিলিয়ন ডলার কম পাকিস্তানের। এরপরে মূল্যস্ফীতি সেটা হচ্ছে ভয়াবহ আকারে পাকিস্তানের সংকট। এখানে মূল্যস্ফীতি বাংলাদেশের হচ্ছে 8.48%, আর পাকিস্তানের হচ্ছে 37.3%। যারা মূল্যস্ফীতি সম্পর্কে জানেন না তারা আবার আটকে ওঠার কারণ নেই যে বাংলাদেশের 8, 8.5 আর পাকিস্তানের 37.3, তাহলে তো পাকিস্তান এগিয়ে। আদতে মূল্যস্ফীতির যে ব্যাপার, মূল্যস্ফীতি কাকে বলে, মূল্যস্ফীতি কম হলে ভালো নাকি বেশি হলে ভালো, সেই বিষয়ে একটা পরিসংখ্যান শুধু আপনাকে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে একটি স্থিতিশীল অর্থনীতিতে কম ও স্থিতিশীল মূল্যস্ফীতি যেটা 2 থেকে 3%, সেটা হচ্ছে সব থেকে ভালো, কারণ এটি বিনিয়োগ ও উৎপাদনকে উৎসাহিত করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সাহায্য করে। যেখানে খুব বেশি বা খুব কম মূল্যস্তর কমে যাওয়া যেটাকে বলে সাধারণত খারাপ। উচ্চ অর্থাৎ 2 থেকে 3 হচ্ছে সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড, এর চাইতে খুব কমও খারাপ, অনেক বেশিও অনেক খারাপ। এই যে অবস্থা সেটার ভিত্তিতেই বলা যায় যে মূল্যস্ফীতি যত কম হবে ততই সেই দেশের অর্থনীতির জন্য ভালো। সেই ক্ষেত্রে বাংলাদেশের মূল্যস্ফীতি হচ্ছে 8.48, আর পাকিস্তানের মূল্যস্ফীতি ভয়াবহ 37.3%। বৈদেশিক মুদ্রা রিজার্ভে যদি আসা যায় তাহলে বাংলাদেশের এই মুহূর্তে রিজার্ভ, সর্বশেষ যে হিসাব বাংলাদেশ ব্যাংকের, সেই রিজার্ভ হচ্ছে 30.8 বিলিয়ন ডলার, আর পাকিস্তানের রিজার্ভ মাত্র 14.51 বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তান আমাদের চাইতে অর্ধেকেরও কম। গড় আয়ুর ব্যাপারে যদি আসি তাহলে গড় আয়ু হচ্ছে বাংলাদেশের 72.3 বছর, আমাদের গড় আয়ু 72.3 বছর, আর পাকিস্তানের গড় আয়ু 67.65 বছর। সেখানেও তারা আমাদের থেকে অনেক পিছিয়ে। ডলারের দাম যদি হিসাব করি তাহলে ডলারের দাম বাংলাদেশে 122 টাকা, যা পাকিস্তানে হচ্ছে 285 রুপি। সেই জায়গায় বাংলাদেশ এবং পাকিস্তানের রুপির হিসেবে পাকিস্তানের 1 রুপি বাংলাদেশের 0.43 টাকা হিসাবে ডলারের দাম মোটামুটি কাছাকাছি রয়েছে বলা যায়। সাক্ষরতার হার বাংলাদেশের হচ্ছে 77.9%, আর পাকিস্তানের সাক্ষরতার হার গড়, দুটোই গড়, নারী পুরুষের গড়, সেটা হচ্ছে পাকিস্তানের হচ্ছে 59.3%। সেখানেও পাকিস্তান প্রায় 18% পিছিয়ে সাক্ষরতার দিক থেকে। তাহলে পাকিস্তানের সঙ্গে কোন ব্যাপারে চুক্তি করে আমরা লাভবান হতে পারি? একটা কোনো ব্যাপার রয়েছে, একটা কোনো ইস্যু রয়েছে যে ইস্যুতে আমরা পাকিস্তানের সঙ্গে চুক্তি করে লাভবান হব? কোনো ইস্যু নেই। সুতরাং পাকিস্তানের সঙ্গে আমরা যা চুক্তি করছি সেই চুক্তিগুলো পাকিস্তানের স্বার্থে, পাকিস্তানের লাভের স্বার্থে। এখান থেকে পাকিস্তান লাভ করবে, বাংলাদেশের কোনো লাভ হবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে উল্টো গণেশ উল্টিয়ে উল্টোটা বোঝানো হচ্ছে। এই যে জনগণকে, সাধারণ জনগণকে উল্টোটা বোঝানো হচ্ছে, এই উল্টো ইনফরমেশন কিংবা উল্টোটা বোঝানোর মাধ্যমে জনগণকে আদতে বোকার স্বর্গরাজ্যে বাস করানোর ব্যবস্থা হচ্ছে, যেন জনগণ কিছুই বুঝতে পারবে না, জনগণ অন্ধকারে থাকবে, সরকার যা ইচ্ছা তাই করে যাবে। অনেকটা ওই কাকের মতো প্রবাদ আছে যে কাক গাছের ডালে বসে থেকে পায়খানা করে, সে মনে করে নিচে মানুষ টেরও পায়নি। আসলে যে মানুষ কাকের চাইতে হাজার হাজার গুণ বেশি বুদ্ধিমান, সেটা কাক একবারও ভাবে না। কাক ভাবে না বলেই কোকিলের হাঁটাকে ব্যঙ্গ করতে গিয়ে কাক একসময় ইতিহাসে নিজেই ল্যাংড়া হয়ে গিয়েছিল, এখন সে ঠিকভাবে হাঁটতে পারে না। এই হচ্ছে অবস্থা এবং সেই রকমভাবেই আমাদের সরকার ব্যবস্থা চলছে। দর্শক, আপনার কোনো মন্তব্য থাকলে লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।